আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। বরাবর নেই আমরা ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শেষ করে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেই। তোমাদের রিকোয়েস্টে তোমরা অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছো যে ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে ক্লাস দেন। তো তোমাদের কথা রক্ষার্থে আমরা একটা সুন্দর একটা ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। প্রিয় ভাইরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ক্র্যাক করতে হলে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে ঠিক সেই টপিকগুলো তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো, যাতে করে ভর্তি প্রস্তুতিতে তোমার সুন্দর একটা ইফেক্ট দিতে পারো। যারা এখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখনো আসানোর ফল পাও নাই, তারা লেগে থাকো। সৃষ্টিকর্তা অবশ্যই শেষ পর্যন্ত লেগে থাকে, তাদের অবশ্যই কিছু না কিছু দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, একটু দ্রুত আমার সাথে কানেক্ট হবা এবং সবকিছু ঠিক আছে একটু জানাবা। হ্যাঁ, ওকে। একটু আমাকে কনফার্ম করবা যে ভাই সবকিছু ঠিক আছে। ওকে ওকে ওকে। এই তো প্রিয় ভাই, দেখতে পাচ্ছি অনেকে চলে আসছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ। একটু দ্রুত আমাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবা। আমরা তোমাদেরকে রাজশাহী ইউনিভার্সিটিতে যে টপিকগুলো থেকে বাংলা, বিশেষ করে বাংলা ম্যাথে তোমাদের বাংলা একটা ক্লাস করাবো। এই বাংলার যে কোশ্চেনগুলো আসবে সেগুলো তোমাদের দেখার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে। অনেকেই ইতিমধ্যে চলে আসছো। তো ঠিক আছে ভাই, আমি শুরু করছি তাহলে। হ্যাঁ, অনেকে আসছো দেখতে পাচ্ছি। ইউব খান, মন্ত্রণা চলে আসছো, তারপর সেই লি চলে আসছো, রিদিতা চলে আসছো। ওকে ভাই, ওকে। তাহলে আমার আজকে যে প্রতিপাদ্য বিষয় সেটা খেয়াল করো। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই যে এখানে আচ্ছা বাংলা ক্লাসের মধ্যে অর্থাৎ তুমি চট্টগ্রাম রাজশাহী ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংকটা আছে, ওই প্রশ্ন ব্যাংকটা যদি তুমি খোঁজো বা দেখো, তুমি দেখতে পারবা যে ওখানে কিছু টপিক আছে যে বারবার প্রতি বছর রিপিট হয়। ঠিক আমি সেই টপিকগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো আজকের এই ক্লাসের মধ্যে। যেমন তুমি দেখতে পারবা যে ভর্তি পরীক্ষা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি একটা কোশ্চেন এমন পাবা যে কোশ্চেনটা হচ্ছে এরকম যে যুক্ত বর্ণ, তুমি এরকম পাবা যুক্ত বর্ণ থেকে পাবা। বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটে পরীক্ষা দিবা এবং বি ইউনিটে পরীক্ষা দিতে, বি ইউনিট অবাঞ্ছিত শাখা যেটা আছে পরীক্ষা দিবা। ওই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তুমি যুক্ত বর্ণ পাঠটা, বাংলা ব্যাকরণের ধ্বনি পাঠটা, কি পাঠটা ভাইয়া? এই ধ্বনি পাঠটা, এই যে দুইটা পাঠ করছি, যুক্ত বর্ণ আর ধ্বনি। হ্যাঁ, ধ্বনি এবং যুক্ত বর্ণ তুমি দেখবে প্রতি বছর প্রশ্নের খাতায় করো। আমরা খাতায় করে এটা পাইছি যে ধ্বনি এবং যুক্ত বর্ণ এই দুটো পাঠ থেকে প্রতি বছর প্রশ্ন রিপিট হচ্ছে। আমি আশাবাদী এবারও তোমার প্রশ্নগুলো পাবা ইনশাআল্লাহ। সীমান্ত এগুলো আসবে অনেকদিন পরে। উমা হাবিবা, ওকে ভাইয়া, ওকে ঠিক আছে। তাহলে দেখো খেয়াল করো, এই আসছি এখানে বলছে তো কোন ধরনের শব্দ। এখন তুমি এটাও পাবা, আমি তোমাদের বলে দিচ্ছি। আমি পড়াবো তোমাদের পাশাপাশি তোমাদের এটাও বলে দিব যে তুমি কোন কোন টপিক পড়বা। আমি তো তোমাকে কয়েকটা সিম্পল ওই টপিক থেকে কিছু প্রশ্ন তোমাকে পড়াবো, আর তুমি কি করবা? ওই টপিকটাকে সুন্দর মতো অ্যানালাইসিস করবা। ওই টপিক থেকে বিগত বছর যে প্রশ্নগুলো আসছে সেগুলো ভালো মতো পড়বা এবং তুমি ওই টপিক সম্পর্কে যাতে তোমার ফুল কনসেপ্টটা ক্লিয়ার থাকে এই সেগুলো করবা। অর্থাৎ ভর্তি পরীক্ষার প্রশ্ন যারা তৈরি করেন তারা যেন তোমাকে আটকাতে না পারে। তুমি এমন ভাবে ওই টপিক সম্পর্কে কনসেপ্টটা নিয়ে যাও যাতে তোমাকে আটকাতে না পারে। যে ভাই প্রশ্ন করুক না কেন, মনে করো তিনটে কোশ্চেন দিন, একটা কোশ্চেনের চারটা অপশনের মধ্যে অবশ্যই তিনটা ভুল, তাই না ভাইয়া? তিনটা ভুল। এখন মনে করো এটা রাইট অ্যান্সার তুমি জানো না, অর্থাৎ এই কোশ্চেনের অ্যানসারটা তুমি রাইট কোনটা সেটা জানো না, কিন্তু এই কোশ্চেনের চারটা যে অপশন আছে এই অপশনগুলোর মধ্যে যে অপশনগুলো আছে এই অপশনগুলো তোমার পরিচিত। অর্থাৎ তুমি অপশনগুলো জানো, এই অপশনটা হচ্ছে মনে করো এটা হচ্ছে ওটা, এটা হচ্ছে ওটা। তুমি যদি এভাবে তিনটা অপশন বাদ দিতে পারো তাহলে তুমি অটোমেটিক্যালি কিন্তু সঠিক অ্যানসারটা পেয়ে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু অ্যানসার করতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে আমি সেই ধারণা কথা তোমাকে আমি দ্রুত দেখাবো কোন কোন টপিক গুরুত্ব দিবা। কারণ রাজশাহী ইউনিভার্সিটি আমি যখন আমার মনে আছে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়েছি, আমি ফজরের সময় গিয়ে তখন নেমেছিলাম। ফজর নামার পরে ফজর নামাজ পড়ে যখন বের হয়েছি অর্থাৎ মসজিদ থেকে যখন বের হয়েছি তখন আমার কাছে এত সুন্দর লাগছে। বিশেষ করে আমি সিউ শিক্ষার্থী, আমার চট্টগ্রাম বিষয়ের শিক্ষার্থী। আমার এখনো মন চায়, মানে আমার যদি তুলনা করে কেউ যদি বলে যে তুলনা করে যে সবচেয়ে কোন বিশ্ববিদ্যালয়ের সুন্দর, হ্যাঁ, তারা আমি বলবো তোমার রাজশাহী ইউনিভার্সিটি সুন্দর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবশ্যই সুন্দর, পাহাড় আছে, সমুদ্র আছে, তোমার এখানে বন্যপ্রাণী আছে, অনেক সুন্দর। কিন্তু আমার কাছে আমার ব্যক্তি হিসাবে আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছিল যে ওই যে দৃশ্যটা যখন দেখছি, সড়ক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আমার ভালো লাগছে না, বুঝছো? তো সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবটা ক্লাসটা করো, আসলে ভালো লাগে। তো
তদ্ভব আমরা জানি, আমরা একটু আগে পড়ছিলাম যে তৎসম, কি ভাই তৎসম বলছিলাম না, তৎসম। এখন তৎসম একটা, তদ্ভব একটা আলাদা জিনিস। এখন তৎসম হচ্ছে সংস্কৃতটা আমরা শিখছি, হ্যাঁ সংস্কৃত শিখছি, কিন্তু এখানে বলা হয় তদ্ভব। তদ্ভব হচ্ছে কি বাংলার বর্তমান পারিভাষিক যে শব্দগুলো আছে এগুলো থেকে আমরা শব্দগুলো পাই, হ্যাঁ পারিভাষিক শব্দ। গুড। তাহলে আমি তোমাকে যেটা বলতে পারছি তদ্ভব কোন ধরনের শব্দ, উত্তর হচ্ছে পারিভাষিক শব্দ। এখন তুমি কিভাবে বলবা, যে তুমি বললাম যে এটা হচ্ছে পারিভাষিক শব্দ, কারণ তুমি দেখো না যে আমরা বলি স্টিমার, স্টিমারে বলি তোমার হচ্ছে কি ব্রোকার বলি, ব্রোকার মানে দালাল, তোমার হচ্ছে কপি বলি, কপি বলি না, কপি বলি, প্রতিলিপি বলি, তারপর হচ্ছে এই শব্দগুলো, এগুলো সবগুলো হচ্ছে তদ্ভব। আর তদ্ভব শব্দ মানে হচ্ছে কি কোন ধরনের শব্দ, পারিভাষিক শব্দ। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে, হ্যাঁ। আর যদি বলেন তৎসম, যদি বলেন তৎসম তাহলে উত্তরটা কি হবে, সেটা সংস্কৃত হবে, এটা মনে রাখবো, হ্যাঁ। কত ওকে, সাউন্ড ক্লিয়ার না ভাই? ওকে, আশা করি ক্লিয়ার হবে ভাইয়া, এই যে এখন ক্লিয়ার হবে। ওকে ওকে, ওকে প্রিয় ভাইরা, এখন দেখো খেয়াল করো এরপরের টপিকটা আমি আসি। এইটা আমি পাই গেলাম পরটা ধ্বনির প্রথম গঠন, অর্থাৎ ধ্বনি উচ্চারণ হওয়ার সময়, ধ্বনি উচ্চারণের সময় আমরা যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে জিনিসটা আমাদের তোমার হচ্ছে ওকে ধ্বনির যে বিষয়টা আমরা ক্লিয়ার করবো, জানবো, সেটা হচ্ছে কি ধ্বনির প্রথম গঠন। একটু খেয়াল করো ধ্বনির প্রথম গঠন বলা হয়েছে, কারণ ধ্বনির প্রথম গঠন কোনটা, ওকে খেয়াল করো ভাইরা, তাহলে আমি দেখি, আশা করি এখন ক্লিয়ার সাউন্ডটা, হ্যাঁ। ওকে, তাহলে ধ্বনির পতঙ্গ নয়, জিনিসটাকে বলতে কি বোঝাচ্ছি বা কি বুঝতেছি। ওকে, ধ্বনির পতঙ্গ মানে হচ্ছে ধ্বনি উচ্চারণ করার জন্য যে পতঙ্গ বা অর্থাৎ অঙ্গ পতঙ্গ আমরা ব্যবহার করি, সেটা এখানের মধ্যে কোনটা নয়। এখন অপশনের মধ্যে খেয়াল করো, অপশনের মধ্যে খেয়াল করলে আসলে বুঝতে পারবা মুখ, ঠোঁট, দাঁত, হচ্ছে কান। এখন দেখো আমরা কোনো কিছু উচ্চারণ করার সময় অবশ্যই আমার মুখ লাগে, মুখ ব্যবহার করতে হয়, আমাকে অবশ্যই মুখ ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে কি আমার ঠোঁট লাগবে, অর্থাৎ ঠোঁট ছাড়া আমি উচ্চারণই করতে পারবো না, ঠোঁট ছাড়া আমি কি করতে পারবো না, আমি উচ্চারণই করতে পারবো না। এরপর আসি দাঁত, দাঁত ছাড়া আমি কখন করতে পারবো, আমি দাঁত ছাড়া দ উচ্চারণ করতে পারবো, দেখো দাঁত দ বলছে ন উচ্চারণ করতে পারবো, ন পারবো না। আবার ঠোঁট ছাড়া প উচ্চারণ করতে পারবো, পারবো না। তাহলে আমি দেখি, আশা করি এখন ক্লিয়ার সাউন্ডটা, হ্যাঁ। ওকে ঠিক আছে, ওকে তাহলে আশা করি দেখো কি বলছি, ধ্বনি পতঙ্গ নয়, তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখলে। কিন্তু কান, কান আমার ধ্বনি শুনতে লাগবে বা ধ্বনির উচ্চারণ করার জন্য আমার কান লাগবে না, কান না থাকলে ধ্বনি উচ্চারণ করতে পারবো। তাহলে এটা ক্লিয়ার, এটা আমার উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে আমার কান, হ্যাঁ। নয় বলছে যেহেতু, তাহলে সূত্রের উত্তর এটা। আর যদি বলো হয় বা পতঙ্গ কোনটা, তাহলে এই তিনটা হবে, হ্যাঁ। ওকে ভাইরা, এটা আমার ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন আসে, খেয়াল করো কি বলছে। আমরা ছোটবেলা শিখে আসছি যে অন্তস্থীয়, অন্তস্থীয় উচ্চারণ স্থানগত অবস্থান কোনটা। এখন আমরা শিখছি 25টা বর্ণ, কয়টা বর্ণ ভাইয়া, 25টা বর্ণ শিখছি। কি একটা হচ্ছে কণ্ঠ, কণ্ঠ শিখছি, হচ্ছে মূর্ধন্য পড়ছি, হ্যাঁ তালব্য পড়ছি, হ্যাঁ তালব্য পরে দন্ত পড়ছি, পরে হচ্ছে কি উষ্ঠ পড়ছে, উষ্ঠ পড়ছি, এই 5টা পড়ছি। এই 5টার মধ্যে 25টা বর্ণ পড়ছি, মানে ক থেকে ম পর্যন্ত পড়ছি। আমরা ছোটবেলায় এগুলো পড়ছি, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত যে 25টা বর্ণ আছে, এই 25টা বর্ণ আমরা পড়ছি। কিন্তু ক থেকে ম পরে আরো যে 39, অর্থাৎ আমরা জানি 39টা বর্ণ আছে, 39টা বর্ণ আছে, এর মধ্যে আমরা 25টা কোন শব্দটা, মানে ক থেকে ম পর্যন্ত যে মধ্যে যে 25টা বর্ণ আছে, এগুলো কোথেকে উচ্চারিত হয় এগুলো আমরা শিখছি। কিন্তু 29টি হচ্ছে এই 25টার বাইরে, এই 25টার বাইরে। এখন পরীক্ষা যদি আসে অন্ত্যেষ্টিয় বলল অথবা বলল তালব্যস্য, কি বলছে তালব্যস্য অথবা মূর্ধন্যস্য অথবা দন্তস্য, এগুলো কোথেকে উচ্চারিত হয়। যদি পরীক্ষা আসে দন্তস্য কোথেকে উচ্চারিত হয় তুমি জানো না, কারণ তুমি 25টা পড়ে আসছো। আবার বললো তালব্যস্য, হ্যাঁ তালব্যস্য বা যেটাই বলো না কেন, এটা কোথেকে উচ্চারিত হয়, প্রশ্ন করা হয় এটা, তুমি তো পারবে না। আবার ঠিক একইভাবে অন্ত্যেষ্টিয়, কি বলছে ভাইয়া অন্ত্যেষ্টিয় বলছে। এখন যেহেতু অন্ত্যেষ্টিয় বলছে, এই অন্ত্যেষ্টিয় বলার পরে বলো এখন এটা কোনটা হবে, এটা কোনটা হবে, এটা উচ্চারণ কোনটা।
আমরা জানি কণ্ঠ মানে কি, কণ্ঠ মানে ক খ গ ঘ উ এইগুলো হচ্ছে কি কণ্ঠ। অন্ত্যেষ্টি মনে রাখবা, সারা জীবন মনে রাখবা। অন্ত্যেষ্টি হচ্ছে কি তালব্য, অন্ত্যেষ্টি কি বা তালব্য, এটা মনে রাখবা। এই যে একটু আগে যে বললাম না দন্তস্ব, দন্তস্ব বলছি, এটা হচ্ছে দন্তবর্ণ, এটা হচ্ছে কি দন্তবর্ণ, এটা কি বা দন্তবর্ণ। এটাকে বলছিলাম তালব্যস্ব, কি সবাই তালব্যস্ব, তালব্যস্ব তালব্য বর্ণ। হ্যাঁ, এরপরে বলছিলাম কি তোমার, এরপরে বলছিলাম মূর্ধন্যস্ব, কি স মূর্ধন্যস্ব, এটা হচ্ছে এই যে বি নাম্বার উত্তর হবে। মূর্ধন্যস্ব হচ্ছে কোনটা, এইটা। হ্যাঁ, আবার পরীক্ষা মনে করে এটা বলছে, এটা বলে নাই, মনে করো বলছে যে তালব্যস্ব বলছে, অন্ত্যেষ্টি বলছে, ইও কোনটা, ইও, ইও কিন্তু তোমার তালব্য বর্ণ, কি বর্ণ ভাইয়া, ইও তোমার হচ্ছে তালব্য বর্ণ। আশা করি বুঝতে পারছি। ওকে ওকে গুড। হ্যাঁ, এই যে ভাই ভুল করছে, একজন ভুল করছে, এইটা হচ্ছে আমার তালব্য বর্ণ, এটা কি, এই তালব্য বর্ণ হচ্ছে এটা, কিন্তু এই যে দন্তস্ব, এই যে এটা হচ্ছে আমার দন্তবর্ণ, কি বর্ণ, দন্তবর্ণ। আবার এই যে এইটা মূর্ধন্যস্ব, এটা হচ্ছে আমার মূর্ধন্য। তিনটা স তিনটা জায়গাতে উচ্চারিত হয়, বুঝতে পারছো? তিনটা স তিনটা জায়গা থেকে কি হয়, তিন জায়গাতে উচ্চারিত হয়। তাহলে এটা মনে রাখবা, তিনটা স, যে এটা হচ্ছে দন্তস্ব, এটা তালব্যস্ব, এটা হচ্ছে মূর্ধন্যস্ব। ছোটবেলায় পড়ছো না তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব পড়ছো না? ঠিক একইভাবে এটা দন্তস্ব, তালব্যস্ব, এটা হচ্ছে কি মূর্ধন্যস্ব। ঠিক আছে, ওকে ভাইরা, আশা করি পারবা তোমরা, এখান থেকে অ্যান্সার মানে প্রশ্ন আসলে পারবা তোমরা। ওকে, এরপরটা আসি। হ্যাঁ, এরপরটা আসি, কি বলছে, উচ্চারণ স্থানের নমুনা স্বরে, নমুনা অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে কয় ভাগে, অর্থাৎ উচ্চারণের দিক থেকে একটু শিখাইছি তোমাদেরকে, অর্থাৎ উচ্চারণগত দিক থেকে আমি যদি বাংলা বর্ণগুলোকে ভাগ করি, তাহলে আমি সর্বোচ্চ কয়টা ভাগ করতে পারবো, অবশ্যই কয়টা, 5টা ভাগ করতে পারবো। কয়টা ভাইয়া, 5টা। উজিরটাকে বললাম না তোমাকে, একটু শিখিয়ে দিলাম না, এই যে কণ্ঠ একটা কণ্ঠ, একটা কি, একটা মূর্ধন্য, একটা তালব্য, একটা কি তালব্য, একটা হচ্ছে দন্ত, একটা দন্ত, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে উষ্ঠ মানে ঠোঁট। তাহলে যে 5টা, এই 5টা ভাগে, অর্থাৎ বাংলা ধ্বনিগুলা বা ধ্বনিগুলো যেগুলো আছে এগুলো উচ্চারণ করার জন্য আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। 5টা জায়গা থেকে এগুলো উচ্চারিত হয়। এগুলো হচ্ছে কি, এই যে এগুলো হচ্ছে কি কোনগুলো, এগুলো হচ্ছে আমার এই যে এগুলো। প্রিয় ভাইরা, তাহলে আশা করি ক্লিয়ার তোমাদের কাছে এগুলো। এই 5টার মধ্যে 50টা বর্ণ থাকবে, অর্থাৎ বাংলা বর্ণ যে 50টা আছে, এই 50টা এই 5টার মধ্যেই থাকবে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি 5, সঠিক উত্তর হচ্ছে কি 5 ভাগে ভাগ করা হয়। ওকে, তাহলে শেষ। এরপরটা আসি ভাই, দেখো এরপরটা আসি, এরপরটা হচ্ছে কি, কোন ধ্বনি স্বরের মিলিত ধ্বনিতে ওই, আমরা জানি একটা হচ্ছে ওই, একটা হচ্ছে কি ও। বাংলায় 2টা যৌগিক স্বরবর্ণ আছে, কয়েক কি ভাইয়া, 2টা যৌগিক, কি বলছি, যৌগিক স্বর ধ্বনি না বর্ণ, কিন্তু বলছি বর্ণ। হ্যাঁ, যৌগিক স্বর বর্ণ বাংলায় 2টা যৌগিক স্বরবর্ণ আছে, একটা হচ্ছে কি ওই, আর হচ্ছে ও। এই 2টা আছে, এই 2টার মধ্যে একটা হচ্ছে কি ওই, এই ওইটাকে, এই ওইটা যাতে যৌগিক, এটা কোন 2টা ধ্বনির সৃষ্টি রূপ, অর্থাৎ ধ্বনি মিলিত হয়ে ওই তৈরি হয়েছে। এখন তো ও রসই ওই, এটা কিন্তু এভাবে তৈরি হয়েছে, এ রসই এই হয়েছে, অ রসই ওই, এটা একটু মিলে, এটা কি, এটা মিলে, এটা হচ্ছে আমার কি মিলে। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে ভাইয়া, সঠিক উত্তর অবশ্যই আমার ওই হচ্ছে, কি হচ্ছে, ওই হচ্ছে। তাহলে প্রিয় ভাইরা, অ প্লাস রস্যই, কি ভাইয়া, অ প্লাস রস্যই হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে কোন ধ্বনি, 2টি স্বরের মিলিত ধ্বনিতে ওই সৃষ্টি হয়েছে, উত্তর হচ্ছে অ প্লাস রস্যই, অ প্লাস। ক্লিয়ার, ওকে ভাই, ক্লিয়ার, অ প্লাস রস্যই মাধ্যমে আমরা উচ্চারিত হয়েছে। ওকে ওকে, তাহলে এটা ক্লিয়ার। সি নাম্বার উত্তর পাইছি, দেখি তো আমি উত্তরটা মিলাই। উত্তর হচ্ছে আমার কি, উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা। তাহলে প্রিয় ভাইরা, আমি এটা পেয়ে গেছি। এরপরেরটা আসি, এরপরের উত্তরটা আমি আসি, দেখি কি আছে। এটা বলছে কোনটি বাকযন্ত্র নয়, একটু খেয়াল করলে পারবা। আমি আবার বলে দিচ্ছি, তুমি যারা এই ইউনিটে পরীক্ষা দিবা, রাজশাহী অর্থাৎ RU এই ইউনিটে যারা পরীক্ষা দিবা, এবং বি ইউনিটের অবাণিজ্য শাখায় যারা পরীক্ষা দিবা, তার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি তোমাকে ধরা ধরে দেখাই দিয়েছি যে এই টপিকগুলো থেকে তুমি দেখবা, আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি জাস্ট তুমি বিগত বছর প্রশ্ন ব্যাংকটা খুলে দেখো যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে কিনা। বিগত বছর আসছে, গত বছর আসছে, এবার আসার সম্ভাবনা আছে। ঠিক এভাবে দেখে দেখে পড়বা, ঠিক আছে ভাইরা? ওকে ওকে, তাহলে শুরু করে দেখি ভাই, এখানে কি বলছে, কোনটি বাকযন্ত্র নয়, উষ্ঠ মানে ঠোঁট। দেখো তো, ধ্বনি উচ্চারণ করার সময় ঠোঁট লাগে কিনা, ঠোঁট লাগে, তাহলে এটা আমার লাগবে, এটা লাগবে। পরে বলছে জিভ, জিভ লাগবে না, অবশ্যই লাগবে।
পর দাঁত, এগুলো তো লাগবে, এগুলো ছাড়া উচ্চারণ করা সম্ভবই না। দেখো যার জিভ নাই সে কিন্তু কি উচ্চারণ করতে পারে না, যার দাঁত নাই ভালো মতো শব্দ উচ্চারণ করতে পারে না, যার ঠোঁট নাই সে প ফ ব ভ উচ্চারণ করতে হয়। ঠোঁট মনে করো তোমার ঠোঁট নাই, তাহলে প উচ্চারণ করো দেখি, তুমি দেখ পারবা না। ফ উচ্চারণ করতে পারবে না, ম উচ্চারণ করতে পারবে না, কারণ তোমার ঠোঁট ম উচ্চারণ করতে ঠোঁট লাগবেই, নাই মানে তুমি ম উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ করতে পারবে না। তাহলে এখানে সেটা হচ্ছে কি করো একটা যন্ত্র আর কি, বুঝছো? তাহলে সঠিক উত্তর হচ্ছে কি এই বি নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে আমার বি নাম্বার। ওকে ওকে ভাইয়া, পরেরটা আমি খেয়াল করো, পরেরটা দেখি কি বলছে। বাংলা বর্ণমালায় আনুনাসিক ধ্বনি, এই পাশ লাগাবে এখানে তুমি, কি বলছি ধ্বনি। দেখো বাংলায় তুমি যে জিনিসটা সবচেয়ে বেশি কনফিউশন হবা সেটা হচ্ছে ধ্বনি আর বর্ণের মধ্যে, ধ্বনি আর বর্ণের মধ্যে তুমি কনফিউশন হবা। ধ্বনি এক জিনিস, বর্ণ আরেক জিনিস, এই দুটো জিনিস যখন তুমি আইডেন্টিফাই করতে পারবা বা আলাদা করতে পারবা তখন তোমার কাছে এগুলো নির্ণয় করা খুব সহজ হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ এখন দেখো ধ্বনি বলছি না, ধ্বনি আর হচ্ছে কি বর্ণ। এখন ধ্বনি আর বর্ণ, ধ্বনি মানে হচ্ছে আওয়াজ সাউন্ড, আর বর্ণ কি, বর্ণ হচ্ছে লিখিত রূপ যেগুলো আমরা খাতা কলমে পাইছি বা যে আদর্শ লিপি যে বইটা আছে ওর মধ্যে যেগুলো পাইছি এগুলো সব বর্ণ। এখন প্রশ্ন হচ্ছে আনুনাসিক ধ্বনি, আনুনাসিক মানে নাসিক্য, কি ভাইয়া নাসিক্য, নাসিক্য ধ্বনি কয়টা, নাসিক্য ধ্বনি কয়টা, নাসিক্য বর্ণ কয়টা, ধ্বনি কয়টা। নাসিক্য যদি বলে ধ্বনি কয়টা তাহলে উত্তর হবে তিনটা। কি কি, একটা হচ্ছে আমার উও অর্থাৎ উও, একটা হচ্ছে কি ইও, হ্যাঁ ইও উও ইও, আর একটা হচ্ছে কি তোমার হচ্ছে অনুস্বরের মধ্যে অনুস্বর, হ্যাঁ অনুস্বর, এই যে এইগুলো হচ্ছে আমার কি নাসিক্য। এখন তোমার প্রশ্ন হতে পারবে, এখন দেখো এই যে তোমাকে এগুলো বললাম, দেখো আমি যদি উচ্চারণ করি ন, এই দুইটা ন আছে, এখানে একটা ন আছে, এখানে একটা কি আছে, এখানে একটা কি আছে ন আছে। এখন এই যে ন, এই যে ন দুইটা কয়টা ভাইয়া, ন দুইটা। এখন দুইটা থেকে কি করতে হবে, আমাকে যেখানে একটা সিলেক্ট করতে হবে, এই যে একটা ন, এই একটা ন, দন্তনে একটা মূর্ধন্য একটা, দুইটা ন থেকে একটা ন সিলেক্ট করতে হবে, দুইটা কি নাসিক্য বর্ণ, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। পরে কি দেখো, পরে হচ্ছে উও আর এই উ আর হচ্ছে কি অনুস্বর, দুইটা কি প্রায় সেম, উ আর অনুস্বর কি প্রায় সেম। যেমন আমি বললাম রং, কি বলছি রং, এভাবে লেখা যায়, রং লেখা যায় এইভাবে, আবার রং লেখা যায় কিভাবে, এভাবে লেখা যায়, উ দিয়ে লেখা যায়, দুইটা মানে কি সেম। দুইটা থেকে যখন একটা লিখবো তাহলে এখানে পেলাম ন আর এখানে পেলাম অনুস্বর, অনুস্বর পাইলাম, ঠিক আছে। আবার মনে করো ইও পাইলাম, ইও মার থাকবে কি ইও, তাহলে এই তিনটা পাচ্ছি, এই তিনটা পাচ্ছি আমি নাসিক্য বর্ণ, বুঝতে পারছো? বাকিগুলো কি, হ্যাঁ উ ন ম, এই তো গুড, একজন বলছেন হ্যাঁ উ ন ম, তাহলে এই এটা বাদ, তাহলে ন অনুস্বর আর হচ্ছে কি ম, এগুলো হচ্ছে আমার নাসিক্য বর্ণ। কারণ তুমি ইওটাকে আমরা তোমার হচ্ছে এই যে অনুস্বরের মধ্যে আবার হচ্ছে ইওটাকে, এই ইওটাকে আমরা কি আর মধ্যে কি করতে পারি, রূপান্তর করতে পারি। যেমন আমি বললাম মিয়া, খেয়াল করো মি ইও আকার মিয়া, আবার বললাম ময়ূরশিকার মি 29 আকার মিয়া, দুইভাবে লেখা যায়। মানে এই ইওটা 29 মধ্যে আছে আর 29টা এর মধ্যে আছে, দুইটার মধ্যে যেহেতু আছে তাহলে আমার লেখা লাগবে না আমার, তাহলে আমার যেটা করতে হবে ধ্বনি মানে সাউন্ড, তাহলে এই সাউন্ড এটার মধ্যে আছে বা এটার মধ্যে আছে, তাহলে এটা বাদ, সেখান থেকে যেকোনো একটা সিলেক্ট করতে হবে। তাহলে আমার সঠিক উত্তর কি ন অনুস্বর হচ্ছে কি আর ম, এই তিনটা হচ্ছে অনুনাসিক। ওকে ওকে ঠিক আছে ভাই, ওকে পরে দেখি, পরেরটা খেয়াল করো, পরেরটা খেয়াল করো, এখানে দেখি, এরপর দেখি কি বলছে। পূর্ণ মাত্রায় স্বরবর্ণ কতটি, পূর্ণ মাত্রায় স্বরবর্ণ কতটা, প্রশ্ন হচ্ছে এটা। পূর্ণ মাত্রা আমরা জানি স্বরবর্ণ বলছে, কি বল স্বরবর্ণ, স্বরবর্ণ কয়টা মোট, স্বরবর্ণ হচ্ছে মোট 11টা। 11টার মধ্যে আমরা জানি 11টার মধ্যে একটা বর্ণ আছে যেটা হচ্ছে কি অর্ধমাত্রা, অর্ধমাত্রা, বুঝছো, যেটা হচ্ছে কি অর্ধমাত্রা। আর বাকি 10টার মধ্যে 6টা হচ্ছে, 6টা হচ্ছে পূর্ণমাত্রা, পূর্ণমাত্রা, আর 4টা হচ্ছে কি মাত্রাহীন, কি ভাইয়া মাত্রাহীন, মাত্রাহীন, বুঝছো মাত্রায়। এখন একটা খেয়াল করো, তোমাকে আর একটু ক্লিয়ার করে দিই। দেখো ও একটা, পর হচ্ছে কি আ একটা, রস্য ই একটা, দীর্ঘ ই, পর রস্যা উ, পর হচ্ছে কি দীর্ঘ উ, হ্যাঁ এই যে এইগুলো, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা হচ্ছে পূর্ণমাত্রা, 6টা কি পূর্ণমাত্রা, হ্যাঁ এগুলো হচ্ছে আমার কি পূর্ণমাত্রা। ওকে, আর বাকি একটা হচ্ছে রি, এই রি হচ্ছে কি, এটা হচ্ছে আমার অর্ধমাত্রা, কি মাত্রা ভাই অর্ধমাত্রা, হ্যাঁ অর্ধমাত্রা। পরেরটা হচ্ছে কি এ একটা আছে, ওই একটা আছে, ও একটা আছে, আর ও একটা আছে, এই চারটা হচ্ছে আমার মাত্রাহীন, এই চারটা কি ভাই, একটা হচ্ছে মাত্রাহীন, হ্যাঁ চারটা হচ্ছে আমার মাত্রাহীন। ওকে 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 ঠিক আছে, ওকে
তাহলে আমি এটা পেয়ে গেলাম, এগুলো পেয়ে গেছি। তাহলে সঠিক উত্তর কোনটা ভাই? এটা সঠিক উত্তর হচ্ছে এই যে এই 6টি উত্তর হচ্ছে আমার 6টি। পরবর্তী আসি, দেখো পরবর্তী কি বলছে, বাঙালি শিশুরা কোন বর্গের ফানিগুলো অর্থাৎ ধ্বনিগুলো হবে এখানে, হ্যাঁ এখানে ধ্বনিগুলো হবে, বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শিখে। একেবারে এটা বারবার তোমাদের ক্লাসে পড়াইছিলাম আগে। এখন বলতে হবে বাঙালি শিশুরা অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম সর্বপ্রথম আমরা কোন ধ্বনিগুলো উচ্চারণ করা শিখছি। তুমি যখন ছোট ছিলা, এবার বলো সত্য না বলো তো, তোমার কিছু মনে থাকে আর কি, তুমি দেখো ছোটবেলায় তুমি কি বলছো, মা বলছো, বাবা বলছো, সবার আগে মাম্মি বলছো, বাবা বলছো, হ্যাঁ এরকম বলছো আর কি। হ্যাঁ তাহলে যে মা বলছো না, মাম বলছো, মাম বলি, মাম মানে পানি, হ্যাঁ মাম পরে হচ্ছে কি আমরা মাম পরে হচ্ছে কি পানি বলতাম, পানি, হ্যাঁ পরে মামা বলতাম, এগুলো বলতাম, বুঝছো। তাহলে এই যে ম বলতাম, ম আগে আসতো, হ্যাঁ মা লিখতে ম আগে আসে। এই মটা কি ভাইয়া? এই মটা হচ্ছে উষ্ঠবর্ণ। কি বর্ণ ভাইয়া? উষ্ঠবর্ণ কয়টা? 5টা। যে প, ফ, ভ, বহ আর হচ্ছে ম। এই যে 5টা, এই 5টা হচ্ছে উষ্ঠবর্ণ। এই বর্ণগুলো সবার আগে আমরা উচ্চারণ করা শিখি। ওই যে বললাম পাপ্পা, এ প আগে আসে, বাচ্চাগুলো আগে, সব বাচ্চারা আগে এইগুলো শিখে, ফুফি, ব, বহ, ম, এগুলো হচ্ছে আগে শিখে। তাহলে যেহেতু এগুলো আগে শিখে, তার মানে কোন বর্ণের বর্ণ? এটা হচ্ছে আমার কি প বর্গীয়। এই যে প বর্গীয়, কি বর্গীয় মানে প বর্গীয়। কেন প বর্গীয় ভাইয়া? যদি বলো কোন বর্গীয়, কোন এইটা হচ্ছে উষ্ঠ, আর যদি বর্গীয় বলা হয় তাহলে সেটা উত্তর হবে কি প বর্গীয়। প আগে, ক বর্গীয়, চ বর্গীয় হচ্ছে ক, চ, ট, দ, ব, পড়ছি না আমরা। এই ঠিক একইভাবে প বর্গীয় ধ্বনি কোনগুলো? এই যে এগুলো থেকে উচ্চারিত হয়। ওকে ওকে ভাইয়া, তোমার পারছো ভাইয়া, ওকে। তাহলে এটা আমি যেটা পাইলাম, এখানে যেটা পাইতেছি সেটা হচ্ছে কি, এই সঠিক উত্তর হচ্ছে এইটা প বর্গীয়। ওকে ভাইরা, পরবর্তী প্রশ্ন আসি। পরে এখানে বলেছে সাহিত্যের কোন শাখায় ভাষারীতির মিশ্রণ অর্থাৎ সাধু আর একটা কি সাধু প্লাচলিত দোষণীয় নয়। অর্থাৎ সাধু আর চলিত যখন মিশ্রণ হয়ে যায়, আমরা সেটাকে বলি গুরুচণ্ডীর দোষ। কিন্তু একটা জায়গা আছে যে জায়গাটার মধ্যে সাধু চলিত মিশলেও এটা খারাপ কিছু না, দোষের কিছু না বা দোষণীয় নয়। এটা কোন জায়গাটা? কবিতায়, নাটকে, গদ্যে নাকি উপন্যাসে? কোন জায়গাটায় মিশলে আমরা এটাকে কি মনে করি না, তোমার হচ্ছে এই মনে করি না, দোষণীয় মনে করি না? কোন জায়গাটা? প্রশ্ন হচ্ছে এটা। একটু ক্রিটিক্যাল কোশ্চেন, যারা পারো তারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো সাহিত্যের অর্থাৎ বাংলা সাহিত্যের শাখা, বাংলা সাহিত্যের গদ্য আছে, পদ্য আছে, নাটক আছে, কবিতা আছে, ছোট গল্প, উপন্যাস, তারপর হচ্ছে নাটক, অনেক কিছু আছে। এখন এই শাখাগুলোর মধ্যে কোন জায়গাটা এমন যে জায়গাটার মধ্যে মিশ্রণ ঘটলেও দোষণীয় না? কোনটা? হ্যাঁ এটা হচ্ছে কবিতার মধ্যে। হ্যাঁ অনেকেই বলবা নাটক, হ্যাঁ অনেকে বলবা গদ্য, অনেকে বলবা উপন্যাস, বাট কবিতার মধ্যে এটা কোনো সমস্যা না। সঠিক উত্তর দেখি কবিতা না, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে কবিতায়। কবিতার মধ্যে কোনো সমস্যা নেই, মানে এটা দোষণীয় না বা দোষণীয়ভাবে দেখে না। ওকে, পরে খেয়াল করো, কোন ভাষা নিজস্ব লিপি নেই? লিপি তো বোঝো। দেখো কোন ভাষা নিজস্ব কি নাই? লিপি নাই। যেমন আমরা ছোটবেলায় পড়ছি, লিপি থেকে শুরু করছি না, আমরা লিপি শিখছি। বাট আরবি লিপি আছে, হ্যাঁ আরবি লিপি যেমন ডান দিক থেকে লেখে, হ্যাঁ ডান দিক থেকে আলহামদু, হ্যাঁ আলহামদু, যেমন আলহামদু এইভাবে লেখে ডান দিক থেকে। আর বাংলাগুলো করতে গেলে বাম দিক থেকে শুরু করে, বাম দিক থেকে আসে। হ্যাঁ এরকম ফার্সি ভাষার কি আছে? লিপি আছে। আবার ফার্সি, ফরাসি দুটার লিপি আছে। বাট এই যে চীনা, হ্যাঁ বেশি দিন টিকে না, এই যে চীনা, এই চীনা ভাষার কি নাই? নিজস্ব কোনো লিপি নাই। অঞ্জলি সরকার বলছে ভাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য বা সাজেশন দিয়ে অবশ্যই দিব ভাই, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ কোন ভাষা নিজস্ব কি নাই? লিপি নেই। কি নেই? লিপি নেই। সেটা হচ্ছে চীনা ভাষা। কি ভাষা ভাইয়া? চীনা ভাষা নিজস্ব কোনো কি নাই? লিপি নাই। দেখি উত্তরটা, হ্যাঁ উত্তর হচ্ছে সি নাম্বার, চীনা ভাষায়। ওকে, নেক্সট কোশ্চেনে দেখি এটা কি বলছে। এটা খুবই সহজ কোশ্চেন। বাংলা ভাষার কোন পরিবারের সদস্য? অর্থাৎ আমরা জানি বাংলা ভাষাটা যে আসছে, যেমন একটা ভাষাগোষ্ঠী থেকে আসছে, যেমন পরীক্ষা এইভাবে আসে বাংলা ভাষার বোন, বলা হয় বাংলা ভাষার বোনকে, হ্যাঁ বলা হয় বাংলা ভাষার বোনকে বা বাংলা ভাষার মাকে, এভাবে প্রশ্ন হয়। হ্যাঁ এবার বলছে বাংলা ভাষার পরিবারের সদস্য, কোন পরিবার সদস্য? যেমন একটা পরিবার থাকে না, আমরা যেমন গোষ্ঠী বলি, হ্যাঁ যেমন বলি সৈয়দ বংশ, আবারও একজনকে বলে চৌধুরী বংশ, আবার একজন বলে কি বংশ? শেখ বংশ। নানান ধরনের বংশ আছে, জিয়া বংশ আছে, হ্যাঁ শেখ বংশ, জিয়া বংশ, নানান ধরনের বংশ আছে। বাংলা ভাষা অবশ্যই ইন্দো ইউরোপীয় গোষ্ঠী থেকে আসছে। তাহলে এই যে ইন্দো ইউরোপীয় যেটা আছে,
এই গোষ্ঠী থেকে বাংলা ভাষার উৎপত্তি বা পরিবার, এই পরিবারের সদস্য বাংলাদেশ বা বাংলা ভাষা, বাংলা এর ভাষা আর কি বাংলা ভাষা। তো বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় এই পরিবারের সদস্য, এই পরিবারের সদস্য। এখন প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার বোন কি? এটা হচ্ছে অসমিয়া, অসমিয়া আর হচ্ছে উড়িষ্যা। আর বাংলা ভাষার মা হচ্ছে বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী। হ্যাঁ, বঙ্গ কামরূপী হচ্ছে বাংলা ভাষার মা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখিবে আমি। ওকে, এই যে দেখো এটা খুব সহজ কোশ্চেন। কি বলছে? গ্রন্থ। গ্রন্থ শব্দের কতটি যুক্তবর্ণ আছে? তুমি রাবিতে দেখবা, রাবিতে ঠিক এভাবে দেখবা, তুমি হচ্ছে যুক্তবর্ণ এরকম প্রশ্ন পাবা। তুমি দেখো রাবিতে যুক্তবর্ণ থেকে পরীক্ষা প্রশ্ন দেয় এবং আসে। তাহলে গ্রন্থ শব্দে কতটি যুক্তবর্ণ আছে? উত্তর হচ্ছে কি? একটা। গ্রন্থ ভেঙে লিখিত গ্রন্থ, গ সরি গ প্লাস র প্লাস ন প্লাস হচ্ছে কি থ, এখানে দুইটা, এখানে একটা, এই যে দুইটা। তাহলে গ্রন্থ নিচে র ফল আছে, এটা একটা যুক্তবর্ণ। নয় সাথে থ আছে, এটা একটা যুক্তবর্ণ। তাহলে এখানে পাচ্ছি একটা প্লাস নয় থ, এই যে একটা, দুইটা। তাহলে আমি পাচ্ছি এখানে যুক্তবর্ণ পাচ্ছি কয়টা? দুইটা। কয়টা পাচ্ছি ভাইয়া? দুইটা। এই তো গুড। উর্বি বলছে, বল হচ্ছে রাইসা, উবাইদা বলছে দুইটা। এটা গ্রন্থ, একটা হচ্ছে গ্রন্থ, একটা গ্র, একটা হচ্ছে কি নয় থ, এই যে একটা, এই যে একটা, দুইটা। তাহলে এখানে যুক্তবর্ণ কয়টা আছে ভাইয়া? দুইটা। শুরু করতে হচ্ছে এটা। যুক্ত বর্ণ কয়টা আছে? এখানে যদি এখানে বলা নাই বর্ণ কয়টা আছে ভাই, এখানে মধ্যে বলা নাই বর্ণ কয়টা আছে, এখানে বলছে যুক্তবর্ণ কয়টা আছে। যুক্তবর্ণ দুইটা আছে, একটা গ, এই যে গয় র, নয় থ। ক্লিয়ার? ওকে ওকে ওকে, ঠিক আছে। দেখো ভাইয়া, এখন আসি। স্নান করি না মানুষ? হ্যাঁ, স্নান করি। হ্যাঁ, যে স্নান করি আমরা, স ন আকার পরে ন, স্নান। এই স্নানের মধ্যে এটা কিন্তু শয়ে ন বা এটা কিন্তু শয়ে ম না। স্নান শব্দে দুটি বর্ণ মিলে যুক্ত গঠিত হয়েছে। কোন দুইটা বা কোন দুইটা বর্ণ? এটা কি শয়ে ন যুক্ত হয়েছে, নাকি স প্লাস ন এটা যুক্ত হয়েছে, বা স ন আ, নাকি স ন ন, কোনটা যুক্ত হয়েছে? একটু বলতে হবে ভাইয়া, এটা কোনটা যুক্ত হয়েছে? এটা বাদ যাবে, এটা বাদ। হ্যাঁ, এই হসন্তটা বাদ যাবে। হ্যাঁ, একটু বলো দেখি, তাহলে উত্তরটা কি হচ্ছে এখানে? ওকে ভাই, একটু দ্রুত আমাকে বলো, এটা উত্তরে কি হবে ভাইয়া? হ্যাঁ, স্নান শব্দে দুটি বর্ণ মিলে যুক্ত বর্ণ গঠিত হয়েছে। কোনটা? এটা হচ্ছে আমার, এটা দেখি, এটা হচ্ছে এটা, স সাথে অসন্ত প্লাস ন। এই স্নান শব্দটা অর্থাৎ লিখতে গেলে, এই স্নান শব্দটা যদি আমি লিখতে যাই, তাহলে আমার সঠিক উত্তর লাগবে কোনটা? এটা, স প্লাস ন, স প্লাস ন, আমার এটা লাগবে। অনেকে বলছে ডি নাম্বারটা, শয় ন ন না ভাইয়া, শয় ন ন এটা কিন্তু না, ঠিক আছে? ওকে, এটা কিন্তু না। আমার যেটা, আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে এটা ভাইয়া, দেখো তুমি দেখলে বুঝতে পারবা। এই যে এটা দেখো, এটা হচ্ছে আমার, এটা এখানে হসন্ত বাদ যাবে। এই স প্লাস ন, এখানে একটা হসন্ত, স্নান, এটা হচ্ছে আমার সঠিক। এটা হচ্ছে আমার কি সঠিক, শয়ে ন, এই যে এটা। হ্যাঁ, এটা ওকে। পরবর্তী ভাইয়া সঠিক উত্তর হচ্ছে এটাই, এটাই দেখছো, এই যে এখানে হসন্ত নাই আবার। ওকে ভাইয়া, এরপরে দেখি আমি পরবর্তী কোশ্চেন। এই যে এটা দেখো, ক্ষীয় বর্ণটা, ক্ষীয় বর্ণটা কোন ধরনের বর্ণ? প্রশ্ন করেছে এটা। দেখো ক্ষীয়, এই যে ক্ষীয় যেটা, এই ক্ষীয় বর্ণটি কি ধরনের যুক্ত বর্ণ? মানে ক্ষীয় বর্ণটা তুমি দেখছো, মানে এটা যে যুক্ত বর্ণ এটাও তুমি জানো। কিভাবে জানো? কারণ এটা হচ্ছে ক প্লাস মূর্ধন্য ষ, এইভাবে হচ্ছে যুক্ত বর্ণ। তাহলে তুমি জানো এটা যুক্ত বর্ণ, বাট এটা কোন ধরনের বর্ণ? যুক্ত বর্ণ, ঠিক আছে। কোন ধরনের যুক্ত বর্ণ? স্বরবর্ণ। যেহেতু ক আর সে স্বরবর্ণ, তাহলে আমার ক অপশন এ বাদ, কারণ এটা স্বরবর্ণ না, এটা হচ্ছে ক প্লাস স। ক আর স হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাহলে প্রথম অপশন বাদ। দ্বিতীয় অপশন দেখি, বিশুদ্ধ ব্যঞ্জন। এটা কি বিশুদ্ধ ব্যঞ্জন না? এরকম কোনো প্রকার নাই। পরে বলছে কি দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব মানে ডাবল। যেমন আমি তোমাকে বললাম মান্না, কি বলছি? ময়কার মা, নয় ন আকার মান্না। হ্যাঁ, বাংলা সিনেমার নায়ক মান্না। এই যে মান্না বলছি, মান্নার মধ্যে ন ন কয়টা আছে? দুইটা আছে। দুইটা একই রকম বর্ণ, তাহলে মানে এটাকে কি বলবো না? দ্বিত্ব বলবো। তাহলে এটা দুইটা সেম বর্ণ না। ক্ষীয় যুক্ত বর্ণ ঠিক আছে, কিন্তু দুইটা কি সেম? ক আর স কি সেম না। তাহলে মানে আমার 3 নম্বর অপশনও ভুল, 2 নম্বর অপশনও ভুল, 1 নম্বর অপশনও ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার যুগ্ম ব্যঞ্জন, মানে ডাবল। যেটা ডাবল বলতে একরকম না, বাট আলাদা আলাদা। এটা হচ্ছে আমার ডি নাম্বারটা। উত্তর হচ্ছে আমার কি? ডি নাম্বারটা। এই তো গুড, হ্যাঁ গুড, পারছো, তোমরা পেরেছো। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার ডি নাম্বারটা, যুগ্ম ব্যঞ্জন। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, পরবর্তী দেখি তো, নিচের কোনটি দ্বিত্ব ব্যঞ্জন? এখানে এটা পারবা তোমরা। দ্বিত্ব বলছি না, তুমি একটু আগে দেখাইছিলাম মান্না, ওই মান্নার মতো ঠিক একইভাবে বললা। হ্যাঁ, বলে দিলাম তোমাদেরকে। নিচের কোনটি
দ্বিত্ব ব্যঞ্জন, বলো দেখি। দ্বিত্ব মানে ডাবল, মানে একই রকম বর্ণ দুইবার আসছে, এটাকে আমরা বলবো দ্বিত্ব। এটাকে আমরা কি বলবো? দ্বিত্ব বলবো। হ্যাঁ, হ্যাঁ একদম বলতেছে ভাই এখানে সব পারে ভাই, পরীক্ষা হলে গুলাই ফেলি। হ্যাঁ, সমস্যা তো এখানেই। হ্যাঁ, আমাকে যেমন সহজ করে নিতে সব পরীক্ষা হলে এক্সামটা হলটা কি সহজ করে নিলে তুমি বলে পারবা। নিচের কোনটি দ্বিত্ব বর্ণ যুক্ত বর্ণ? দ্বিত্ব মানে কি? ডাবল ডাবল বলছি। গ প্লাস র, গ আর র কি সেম না? তাহলে এটা বাদ। ক্ষিয় ক প্লাস স, এটাও কি? এটাও বাদ। শয়ে ঠ, এটাও আলাদা। শয়ে ঠ, এটাও আলাদা, তাহলে এটাও আমার বাদ। তাহলে লয়ে ল, অর্থাৎ ল দুইটা সেম। হ্যাঁ, দুইটা সেম। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা। সঠিক উত্তর হচ্ছে আমার কি ভাইয়া? এই নাম্বারটা। ওকে ওকে ওকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখি ভাই আমরা। এই যে আমরা এটা দেখবো এখন, হচ্ছে আমরা এটা, এই যে এই যে বর্ণটা, এই যে চিহ্নটা দেওয়া আছে, এটা বর্ণটি গঠিত হয় কোনটার মাধ্যমে? এটা এর মাধ্যমে, বি সি ডি। চিন্তা করে বলো তো দেখি, ধরো আমরা লিখি না বিজ্ঞান, কি লিখি ভাইয়া? বিজ্ঞান লিখি না? বিজ্ঞান, হ্যাঁ বিজ্ঞান লিখি। এই বিজ্ঞানের মধ্যে যেটা থাকে মাঝখানে সেটাই। হ্যাঁ বলো। এই তো গুড। হ্যাঁ একদম বলতেছ যে বিজ্ঞানের লেখি না, এখন এটা কোনটা? এটা কোনটা? সবগুলো তো হসন্ত আছে আর কি। বলো দেখি ভাইরা। হ্যাঁ, পরীক্ষা হলে ভাই মাথা গরম হয়ে যায়। মাথা গরম হলে তুমি কিন্তু গরম হয়ে যাবে সবসময়ের মধ্যে, তাহলে গরম হওয়া যাবে না, গরম হইতে হবে। হ্যাঁ ওকে, তাহলে এটা সঠিক উত্তর কি হচ্ছে ভাইয়া? এটা আমার কি হচ্ছে? হ্যাঁ, সঠিক উত্তর এই নাম্বারটা, ঝ প্লাস ইয়। হ্যাঁ, ঝ প্লাস ইয়, এই দুটাকে যখন তুমি একসাথে করবা তখন আমরা এই রূপটা পাবো। হ্যাঁ, এই রূপটা পাবো। ওকে ওকে ভাইয়া, পরে দেখি আমরা ব্যক্তিত্ব। আমার মনে হয় এটা আমার লাস্ট কোয়েশ্চেন। ব্যক্তিত্ব শব্দে কতটি যুক্ত বর্ণ রয়েছে? ব্যক্তিত্বটি খেয়াল করো তো, ব্যক্তিত্ব শব্দের মধ্যে কয়টা বর্ণ আছে এটা বলো নাই। এখানে বলা হয়েছে কয়টা যুক্ত বর্ণ আছে। এই যে বলে যুক্ত বর্ণ আছে, দেখি তো মিলে দেখি তো। বয়ের সাথে একটা কি জফালা আছে, পরে কি কয়ের সাথে একটা ত আছে, ঠিক আছে। আবার তয়ের সাথে একটা ব আছে। কয়টা হইলো তাইলে ভাইয়া? কয়টা হইলো? তিনটা হইলো না? হ্যাঁ, ব্যক্তিত্ব কয়টা হলো? তিনটা হলো। বয়ের সাথে জফালা আছে, কয়ের সাথে ত আছে, আবার তয়ের সাথে ব আছে, তাহলে একটা দুইটা তিনটা। তাহলে সঠিক উত্তর আমি পাচ্ছি কয়টা? তিনটা। তাহলে সঠিক উত্তর আমি পাচ্ছি কোনটা? দুইটা হয় না ভাইয়া, আমি পাচ্ছি কয়টা? আমি পাচ্ছি তিনটা। হ্যাঁ, আমার সাথে একটু উত্তর মিলাও দেখি। তোমার সবাই উত্তরটা দাও ভাইয়া। ওকে, একজন বলছে দুইটা, বা দুইটা, বা তিনটা, বা দুইটা। সঠিক উত্তর কয়টা? এই যে একজন বলছে ভাই তিনটা। দেখি তো, এই যে বয় সফলা, কয় ত, তয় ব, তিনটা হলো না ভাইয়া? হ্যাঁ, উত্তর হচ্ছে কয়টা? উত্তর তিনটা। এটা উত্তর ভুল হচ্ছে, এখানে তিনটা হবে ভাইয়া। উত্তর হচ্ছে আবার তিনটা। কয়টা? তিনটা। এই তো গুড। তাহলে উত্তর হচ্ছে আমার কয়টা? উত্তর হবে আমার 3। হ্যাঁ, উত্তর হবে আমার 3 নাম্বারটা। ওকে, আশা করি রাবির প্রথম ক্লাসটা, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রথম ক্লাসে তোমরা সবাই সুন্দর মতো ক্লাসটা করতে পারছো। তোমাদের আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার করতে পারছি। এভাবেই পরবর্তী ক্লাস আমরা দিব, পরবর্তী ক্লাসে আমরা যুক্ত হব। সেই পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে। আশা করি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা, অর্থাৎ 19 তারিখ যে পরীক্ষা হবে, পরবর্তী যে পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো যাতে ভালো করতে পারি সেই দিকটা আমরা খেয়াল রাখবো। এই পর্যন্ত তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ক্লাসের মধ্যে ছিল, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাস করার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদেরকে নিয়ে আমরা একটা রাবি এক্সাম শুরু করেছি। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী আমাদের সাথে পরীক্ষা দিচ্ছে। যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা আমাদের সাথে যুক্ত হতে পারো, জাস্ট পেজে একটা মেসেজ দিবা, আশা করি ভালো লাগবে। তো প্রিয় ভাইরা, একটু দ্রুত, হ্যাঁ একটু দ্রুত আমাদের সাথে জানাবা। হ্যাঁ ওকে ভাইয়া, সবাই ছিলা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ছিলা। তো আমরা আজকে ক্লাসটা দীর্ঘায়িত করছি না, আজকে ক্লাসটা আমরা এখানে রাখছি। পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে আহ্বান জানাবো যাতে পরবর্তী ক্লাসে করতে পারো। আজকে ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।